আমাদের দেশে কত ডাক্তার দরকার? আমাদের দেশে ডাক্তারের সংখ্যা যত ডাক্তার দরকার তার চেয়ে বেশি না কম? কম। তাহলে ডাক্তারদের আমি দেখেছি এই শতাব্দীর শুরুতে 2020 সনের একদিকে ঢাকার একটা হসপিটালের নাম বলি, পান্থপথে সমরিতা, একজন ডাক্তারের বেতন ছিল মাসে 8,000 টাকা। তাহলে 8,000 টাকা দিয়ে একজন ডাক্তার চাকরি করবে না, সে কি করবে? সে ইরান যাবে। আপনি তার বাধা দিতে পারবেন? কারণ আপনি তো বলেন ব্যক্তি স্বাধীনতা আছে। তা আমাদের দেশে ডাক্তারের যে চাহিদা এবং ডাক্তারের যে যোগান, তার মধ্যে যদি দেখেন যত চাহিদা তার চেয়ে অনেক কম। আমরা এটা মাপি কি করে? রোগী প্রতি কতজন ডাক্তার আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে অনুপাত তার চেয়ে ভালো অনুপাত হচ্ছে কিউবার। কিউবার জনসংখ্যা 1 কোটির চেয়ে কিছু বেশি। কিউবাতে ধরেন প্রতি 400-500 লোকের জন্য একজন ডাক্তার আছে। আমাদের 4-5 হাজার লোকের জন্য একজন ডাক্তার নেই। তাহলে আমাদের এখন বলে কি গ্র্যাজুয়েট উৎপাদন বেশি করছি আমরা? না, আসলে আমরা সমাজে যে চাহিদা সে অনুসারে উৎপাদনে করছি না। সব ক্ষেত্রে আমাদের যে অজস্র গ্র্যাজুয়েট উৎপাদন হচ্ছে সেটা চাহিদার তুলনায় অনেক কম। আপনি আসল কথা হচ্ছে আপনি কর্মসংস্থান তৈরি করতে পারছেন না গ্র্যাজুয়েটদের। হ্যাঁ, একটা বলতে পারেন যে গ্র্যাজুয়েটদের বিন্যাস কি, তারা কোন বিষয়ে গ্র্যাজুয়েট হচ্ছে আর কোন বিষয়ে সমাজের চাহিদা আছে। ধরেন সমাজে আমাদের অনেক ডাক্তার দরকার, কিন্তু আমাদের ছেলেমেয়েরা ডাক্তারি পড়তে চায় না, তারা সবাই ইঞ্জিনিয়ার হতে চায়। তাহলে দেখবেন দেশের সারপ্লাস ইঞ্জিনিয়ার আছে, আপনি সেগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করেন। আমরা আমাদের বুয়েটকে সবচেয়ে বেশি টাকা দেই, রাষ্ট্রীয় টাকা। বুয়েটের শতকরা 75 জন ছেলে মেয়ে দেশে নাই, তারা মার্কিন দেশে, কানাডায় ও দক্ষিণ আফ্রিকায় কাজ করছে, তাদের উৎপাদন করছে। আমরা আমাদের জনগণের টাকা দিয়ে আমেরিকার জন্য এই দক্ষ শ্রমিক তৈরি করছি। এটা কি সমাধান হবে? আসলে দেশের যে অভ্যন্তরের যে বৈষম্য সেটা ওখানে উৎপাদিত হচ্ছে। এখন আপনার মূল প্রশ্নে আছে, জাতিসংঘ বলছে যে সমস্ত দেশে এখনো নিরক্ষরতা দূরীভূত হয়নি। 60-এর দশকের কথা বলছি, কিউবার বিপ্লবের পরে। কিউবার বিপ্লবের একটা প্রভাব এখানে আছে। কিউবারা 10 বছরের মধ্যে নিরক্ষরতা দূর করে ফেলেছে। এটা বাস্তব সত্য। মানে অর্থাৎ পড়তে পারে না, লিখতে পারে না এমন লোক একজনও নাই একটা দেশে। যদি শতকরা 95 জন পড়তে পারে, আমরা শতকরা 100 বলতে পারি। একটা কথা আছে না বাংলায়, যাহা 52 তাহা 53, 95 হলে 100 বলা যায়, কিন্তু 50 হলে তো 100 বলা যাবে না। তো ওই জাতিসংঘ বলল এই অন্যান্য দেশের জন্য বিপ্লব রপ্তানি না হয়, তাদের বলছে কি আপনারা আপনাদের জাতীয় আয়ের জিডিপির শতকরা কমপক্ষে, তখন জিএনপি বলতো, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, শতকরা 6 ভাগ খরচ করবেন। আমাদের দেশে গত শেষ হাসিনার শেষ বছরে, ভুল হয়েছে উচ্চারণে, শেষ হাসিনা বলেছি, শেখ হাসিনার শেষ বছরে 1.7 ভাগ খরচ হয়েছিল। তাহলে বরাদ্দ হচ্ছে 2.1, কিন্তু অ্যাকচুয়াল খরচ হচ্ছে তার চেয়েও কম। তাহলে এটা তো আপনি যদি 6-এ পৌঁছতে চান তাহলে আপনাকে 4 গুণ করতে হবে। আর যদি আপনি মনে করেন যে আপনি দ্রুত ফলাফল চান, 10 বছরের জন্য আপনি বিশেষ করবেন, শতকরা 12 ভাগ খরচ করবেন, তাহলে আপনি কোথায় কমাবেন? আপনি আমাদের দেশে নানা রকম যুদ্ধে লিপ্ত আছে, সামরিক বাহিনীতে তো কমাতে পারবেন না। অন্যান্য ক্ষেত্রে কমাবার আছে। বসেন এক জায়গায়, দেখা যাক। শিক্ষা এবং স্বাস্থ্যকে যদি আপনি অগ্রাধিকার দিয়ে থাকেন তাহলে সেখানে ব্যয় বাড়াতে হবে। এখন অনেকে প্রশ্ন করেন ব্যয় হলে হবে কি, কতগুলো দালান তৈরি হবে? আসল হবে না। আমরা দালানের, এই যে আপনারা যে ঘরে কার্নিশের ছাদের নিচে মিটিং করলেন, এরকম লেখাপড়া কিন্তু গাছের তলেও পাওয়া যায়। আমাদের আসলে দরকার ভালো শিক্ষক। তাহলে শিক্ষকদেরকে আপনি উপযুক্ত মর্যাদা সহকারে, তাদের উপযুক্ত বেতন সহকারে চাকরি দেন, তাহলে শিক্ষা প্রসার হতে পারে। আমি প্রথমে বলছি, গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে সকলের অধিকারকে সমান বলে স্বীকার করা। আপনার ছেলে মেয়ে স্কুলে যেতে পারবে, আপনার ছেলে মেয়েকে আপনি 12 বছরের আগে ছেড়ে দেবেন না। অন্যের ছেলেকে আপনি ইউসিইপির স্কুল করে কেন 4 বছরের মধ্যে নন ফর্মাল বলে ছেড়ে দিচ্ছেন? আপনি তো বৈষম্যকে পুনরুৎপাদিত করছেন। এখন সবাইকে বলছে ইংরেজি শিখতে হবে দ্বিতীয় ভাষা হিসেবে। কারণ কি? আপনি ইংরেজির বাজার ভালো। কাজে বাজারমুখী শিক্ষাকে আপনি একটা গুণগতভাবে ঐশ্বরিক পর্যায়ে নিয়ে যাচ্ছেন কেন? এটা তো একটা ঐতিহাসিক পর্যায়। ইংরেজি শেখেন, ইংরেজির সাথে এখন কিছু কিছু চীনাও আপনাকে শিখতে হবে। কোরিয়ান ভাষা না শিখলে তো কোরিয়া যেতে পারছেন না। তাহলে বাংলা ভাষা না শিখে কি করে বাংলাদেশে আপনি উচ্চ পদে যাচ্ছেন? বাংলাদেশের সরকারি কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লেখা দেখলে, এক পাতায় দেখলেও দেখি যে সে বাংলা ভাষা সঠিকভাবে জানে না। আমি এটা আমাদের চোখের সামনে উদাহরণ দিচ্ছি। এই যে গণ অভ্যুত্থান, গণ আকাঙ্ক্ষা লিখেছেন, এটা বাংলা ভাষা নয়, আপনি এটাকে সংস্কৃত বানাইছেন। বাংলা ভাষা গণ এবং অভ্যুত্থান আলাদা শব্দ হবে, কারণ স্বরীয় দিয়ে কোনো অক্ষর, কোনো শব্দ শুরু হয়, এটা মাঝখানে বসে না। এর নাম স্বরীয় মানে এটা হলো প্রথম। এটা যদি মাঝখানে যায় তখন অন্তস্থ হয়। অন্ত মানে মধ্যে, অন্ত মানে শেষে। আরে কোথায়? ওইটা কিন্তু স্বরীয়, কিন্তু শেষের সময় এটা অন্তস্থ হয়ে বসে। এটাতে আগে ফোঁটা দেওয়া হতো না। যেমন আমরা যোগ ব্যায়াম বলি, সংস্কৃতে ইয়োগা বলে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1855 সনে তার বাল্যশিক্ষা বইতে ওই ফোঁটাটা দিয়েছেন হিন্দি থেকে আলাদা করার জন্য। মানে প্রত্যেক ভাষার তো একটা ইতিহাস আছে।
আমরা যে লিখছি গণ আকাঙ্ক্ষা লিখছি, কেন যে আপনার কোনো শিক্ষা নাই বলে আপনি লিখছেন? মানে ভাষাটাও তো শিক্ষার বিষয়। এইগুলিতে হাই স্কুলে শিখেছি আমি, যেহেতু আমার শিক্ষকরা ভালো ছিলেন। কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এটা জানেন না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক একটা চিঠি লিখছেন, তাতে 1 পৃষ্ঠায় 25টা ভুল। ডক্টর জিনাতুল্লাহ বলে ভদ্র মহিলা, এবং তাকে যখন ফেসবুকে কেউ বললো কি ভুল, বলে আমরা যা লিখি এটাই নিয়ম। শামসুজ্জামান খান বলে এক ভদ্রলোক, বহু বছর বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন, শিল্পকলার মহাপরিচালক ছিলেন, জাতীয় মডেল ছিলেন, তিনি 1 পৃষ্ঠা বাংলা কোনোদিন শুদ্ধ লিখতে পারেন নাই। এইটাই হচ্ছে ফ্যাসিবাদ। যারা বাংলা ভাষাটাও শিখেন নাই, এটা কোনো দোষের নয়, বাংলা আমিও শিখি নাই, এই জন্য আমি মহাপরিচালক হই নাই। ইনশাল্লাহ আপনাদের কথা হচ্ছে কোনটা হবো না। মহাপরিচালকদের তো এটা জানতে হবে, কারণ তাকে তো মানুষ অনুসরণ করে, মানুষ মাত্রই ভুল করে, কিন্তু নিজের ভুলকে আইন হিসাবে চালাবার চেষ্টা, এর নাম হচ্ছে ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ মানে শুধু একটা দণ্ড দিয়ে আপনাকে মারা নয়। আমাদের দেশের যে বর্তমান কাঠামো শিক্ষার্থীর সম্পূর্ণ যে ফ্যাসিবাদ, ইটালির অনুকরণ, এটা কিন্তু আমরা কেউ কখনো বলি নাই। কারণ এটা জাতিসংঘের মাধ্যমে, ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে এদেশে ইউজিসির